নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছি আমি শাহনালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আপনারা ইতিমধ্যেই জানেন সামনে যেমন লোকসভা নির্বাচন আছে, তার পাশাপাশি রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচনও। এবং আমরা জানি বরানগরে যে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে, সেই উপনির্বাচনে এবার তৃণমূলের তরফ থেকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে, এবং তার সঙ্গে সরাসরি কথা বললেন আমাদের কলকাতা টিভির প্রতিনিধি। এর পরবর্তীতে তিনি এই বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে কিভাবে প্রচার করবেন, তার যে প্রচার, সেই প্রচারের কি এজেন্ডা হবে, অর্থাৎ কোন কোন বিষয়ে তিনি নজর রাখবেন, সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। এবং সে বিষয়ে তিনি কথা বললেন কলকাতা টিভির প্রতিনিধির সঙ্গে। আপনাদের আবারও জানিয়ে রাখি, বরানগর যে উপনির্বাচন রয়েছে, সেই কেন্দ্রে কিন্তু এবার বিজেপি প্রার্থী করেছে সজল ঘোষকে, এবং তার বিরুদ্ধে, তার প্রতিপক্ষে দাঁড়াবেন কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূল প্রার্থী করা হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। সামনে লোকসভা নির্বাচন রয়েছে, তার পাশাপাশি রয়েছে একাধিক কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনও। আমরা জানি বরানগরের বিধায়ক ছিলেন তাপস রায়, তিনি তৃণমূল থেকে ইস্তফা দেন এবং তারপরে বিজেপিতে যোগদান করেন, এবং তার পরবর্তীতেই সেখানে উপনির্বাচনের সম্ভাবনা দেখা যায়। এবং সেই উপনির্বাচন রয়েছে 1 জুন। সেই উপনির্বাচনে একদিকে যেমন আপনাদের জানাচ্ছি যে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত করেছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই বিজেপি তাদের প্রার্থী তালিকাও প্রকাশ করেছে। বরানগর বিধানসভা যে উপনির্বাচন রয়েছে, সেই উপনির্বাচনে বিজেপি প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে। অন্যদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার মুখোমুখি হয়েছিল আমাদের কলকাতা টিভির প্রতিনিধি। কবে থেকে তিনি প্রচার শুরু করবেন, তার প্রচারে মূলত কোন কোন বিষয়গুলি নজরে রাখবেন তিনি, সেসব বিষয়ই তিনি জানিয়েছেন আমাদের কলকাতা টিভির প্রতিনিধিকে। এর আগে আমরা দেখেছিলাম যখন লোকসভা নির্বাচনের তালিকা প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তখন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না, এবং তার পরবর্তীতেই তার কিছু কোথাও অভিমান হয়েছিল, এমনটা তিনি প্রকাশও করেছিলেন। এবং তার পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি বরানগরে কিন্তু তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে সেই কেন্দ্রেই, সেই বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে সজল ঘোষকে। অর্থাৎ আমরা সজল ঘোষ এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি লড়াই দেখব অবশ্যই। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, বরানগরে তাপস রায় ছিলেন বিধায়ক, তৃণমূল বিধায়ক, এবং সম্প্রতি তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন। তিনি ইস্তফা করেন তার বিধায়ক পদ থেকে, এবং তার পরবর্তীতেই সেখানে উপনির্বাচনের সম্ভাবনা প্রকট হয়। এবং সেই মতোই একদিকে যেমন লোকসভা নির্বাচনও রয়েছে 19 এপ্রিল থেকে, তার পাশাপাশি কিন্তু রাজ্যের একাধিক কেন্দ্রে রয়েছে বিধানসভার উপনির্বাচনও। আমাদের কলকাতা টিভির প্রতিনিধি জয়ন্ত মজুমদার মুখোমুখি হয়েছিলেন আজ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কবে থেকে তিনি তার প্রচার শুরু করবেন, এই প্রচারে কি কি বিষয়গুলি তিনি নজরে রাখবেন, সেসব বিষয়ে তিনি জানালেন আমাদের প্রতিনিধিকে। চোখ রাখবো সেই এক্সক্লুসিভ ইন্টারভিউর দিকে। উপনির্বাচন, সদ্য তৃণমূল কংগ্রেস উপনির্বাচন, অর্থাৎ বরানগর বিধানসভার প্রার্থী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি রয়েছেন কলকাতা টিভির সামনে। প্রথমে আপনাকে অনেক স্বাগত। কেমন লাগছে প্রার্থী? খুব ভালো লাগছে, প্রার্থী হয়ে খুব ভালো লাগছে। আমি সত্যি মানে চিরকৃতজ্ঞ আমার দলের কাছে যে বরানগরের মতো একটা সিট থেকে তারা আমাকে প্রার্থী হিসেবে ভেবেছেন এবং আমার উপরে ভরসা রেখেছেন। আমার উপরে ভরসা রাখার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানের কর্মীদের উপরে ভরসা রেখেছেন। তো সেই সুযোগ আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমি খুব খুশি। এবং বরানগরে এই যে এত বড় একটা সিট, যেখানে তাপস রায় লড়ে গেছেন এবং 35,000-এরও বেশি ভোটে জিতেছেন, তো সেই জায়গায় কি লড়াইটা কঠিন হবে বলে মনে করছেন? কেন, আমি তো তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছি, আর 2021-এ তো বিরাট ব্যবধানটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছিল, আর তার থেকে বিরাট ব্যবধান 2024-এ আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাইয়ে দেবে তৃণমূল কংগ্রেসের এই কর্মীরা। কিন্তু সেখানে সজল ঘোষ বারবার বিদ্রুপের ঝড়ে আপনাকে মন্তব্য করেছেন, কখনো আপনার ডায়লগ নিয়ে আপনাকে বিদ্রুপ করছেন, কিভাবে দেখছেন? না, আমি এটা দেখতেই চাই না, আসলে আমি এইসব দেখতেই চাই না। যার ইচ্ছে, যার কাজ নেই তিনি দেখবেন। আমাদের ভাই অনেক কাজ আছে, মানুষের ঘরে ঘরে যেতে হবে এবং প্রচার শুরু করতে হবে। সকলের সাথে আলাপচারিতা শেষ হয়ে গেল, ওই যে বলেন এই কাজ তো খই পাচ্ছে।
সায়ন্তিকার প্রচারের মূল হাতিয়ার বা ভোট কিভাবে চাইতে যাবেন মানুষের কাছে, কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিচ্ছু না, ওইটুকুই যথেষ্ট। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, আর কিছু চাই না। বিরোধীরা অনেকে মনে করছেন যে অভিমানী সায়ন্তিকা এমপি টিকিট পায়নি বলে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী তিনি এই উপনির্বাচনে লড়তে দাঁড় করিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। কি মনে হয়, বিরোধীদের কথাকে কি বলবেন? দেখুন না, বিরোধীরা কি ভাবছেন সেই নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। ওই যে বললাম যে কাজ না থাকলে কি করবে, কিছু তো নিয়ে একটা বলতে হবে। তো তাদের মাথা ব্যথা তাদেরই থাক, আমাদের ভাই উন্নয়ন নিয়ে কাজ। এবং আমার এখানে আমি এই যে আমাকে ঘিরে যারা দাঁড়িয়ে রয়েছে, আমি অলরেডি নিজেকে ওই হলে না স্বঘোষিত হেভিওয়েট নিজেরা আমি ফিল করছি। তো এখানে আমরা এই সমস্ত জন্য আমাদের কোনো সময় নেই প্লিজ। কারণ এখানে একটা অত্যন্ত মানে একটা হিস্ট্রি রয়েছে বরানগরের, একটা মানে বলা হয় যে এটা এখানে পলিটিক্যাল একটা হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি এখানে কাজ করতে আমার মনে হচ্ছে আমি কোন কোন জায়গায় যাব, কিভাবে আমি প্রচার করব, এখানে সকলের সাথে বসছি। তাদের মন্তব্য, তাদের বক্তব্য তারাই রাখুক, আমরা ইন্টারেস্টেড নই। ঠিক যে সময় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তার আগে বরানগর পৌরসভার একজন কাউন্সিলর একটা ফেসবুক পোস্ট করে বললেন যে অভিনেত্রী প্রার্থীকে আমরা চাই না। সঞ্চিতা কি বলবেন, কিভাবে, তখন কি মনে হয়েছে? কেন বলবো আমি, কি হয়েছে তাতে? করেছে তো, আমারও তো দুঃখ হয়েছে। আমি দলের কাছে বলেছি, তোমাদের ক্যামেরাও ছিল সেখানে, আমি আমার মনের কথা বলছি। হ্যাঁ, আমার দলের উপর দুঃখ হয়েছে, কি হয়েছে তাতে? সে তার মতামত, ব্যক্তিগত মতামত। হ্যাঁ, দল সিদ্ধান্ত নেওয়ার আগে যদি সে তার ব্যক্তিগত মতামত দেয় তাতে আমি ভুল কিছু দেখছি না। কিন্তু সে যদি দলের সিদ্ধান্তর পরে এই মতামত দিত তাহলে হয়তো আমরা চিন্তা করতাম। সে তার ব্যক্তিগত মতামত দল আমাদের নেত্রী সিদ্ধান্ত নেওয়ার আগে জানিয়েছে, তাতে আমি বিশাল একটা দল বিরোধী কাজ করছে বলে মনে করছি না। হ্যাঁ, হয়তো এখানে সিনিয়ররা রয়েছেন, হয়তো তারা বলবেন, বকা দেবেন আমাদের ছোটদের, যে কেন তোরা এরকম করেছিস, নিজেদের মধ্যে আলোচনা করে সোশ্যাল মিডিয়ায় লেখা দরকার, সেটা তারা করবেন। কিন্তু ঠিক আছে, মানে দল বিরোধী কিছু কাজ করেনি, দলের অ্যানাউন্সমেন্টের পর করলে হয়তো আমরা চিন্তা করতাম। আমাদের কলকাতা টিভির ক্যামেরার সামনে সজল ঘোষ বলেছেন আপনার অপোজিশন প্রার্থী বলছে সায়ন্তিকা অ্যাকোয়াটিকা, এটা কি বলা উচিত? কিভাবে দেখছে সায়ন্তিকা? আমি হ্যাঁ, যার যার রুচি, ওই দেখেছো আমাকে বলতেই হচ্ছে না, মানে মানে অলরেডি আমার গার্জিয়ানরা রয়েছে, তো যার যার রুচি বললাম। আজকে তিনি এরম ভাবে ব্যঙ্গ করছেন, বিদ্রুপ করছেন, কিন্তু আমাদের সেই শিক্ষা আমরা পাইনি যে আমার থেকে বয়সে বড় একজন, অভিজ্ঞতায় বড় একজনকে আমি ওইভাবে কটাক্ষ করবো, ছোট করব। কাউকে ছোট করে দিলে সে কিন্তু ছোট হয়ে যায় না। সেক্ষেত্রে জয় বাংলা। তো সেক্ষেত্রে উত্তর আমার মনে হয় তুমি পেয়ে গেছো। এবং যেটা একাধিক মানুষের প্রশ্ন, যেটা বিরোধীরা বোঝাচ্ছেন মানুষদেরকে, যেটা আপনাদের কথা অনুযায়ী, যে এই অভিনেত্রী প্রার্থীকে যদি কোনো বিধানসভা কিংবা লোকসভা থেকে দাঁড় করানো হয় তাহলে তারা তো সিনেমায় ব্যস্ত থাকবে। যাও আগে বাঁকুড়া, তুমি আমার ব্যাপারে বলছো এটা, তুমি যাও বাঁকুড়া থেকে খবর করে এসো আগে। আহারে সিরিয়াস হয়ে গেছে ও। হ্যাঁ, না তুমি একদম আমার নামে এইসব কথা বলবে না, ঠিক আছে? বিরোধীরা যে বিরোধীদের কাজ বলার, তারা বলুক। দেখো, আমি আবারও বলছি, যাদের কিছু বলার নেই, পায়ের তলায় যাদের মাটি নেই, যাদের সাথে মানুষ নেই, যাদের উন্নয়ন নেই, যাদের কোনো নীতি নেই, যাদের কোনো রুচি নেই, তারা তো এই সমস্ত কথা বলবেই। তো হ্যাঁ, ওই জুমলা আছে আর ব্যক্তিগত আক্রমণ আছে, এটাই আছে তাদের। সায়ন্তিকা কি মানুষের মতামত দলনেত্রীর কাছে পৌঁছে দেবেন যদি উপনির্বাচনে জেতেন? কেন ডাউট আছে তোমার আমার উপরে? বিরোধীরা তো এটাই প্রচারে হাতিয়ার। কোনো বিরোধীরা জিতবে না এখানে। তৃণমূল কংগ্রেস যা 35,000 ব্যবধানে জিতেছিল তার থেকে বেশি ব্যবধানে জিতবে, এটা আমি তোমাকে আজকে বলে দিলাম। আর কংগ্রাচুলেশনটা 4 তারিখের পরে এসে আবার বলবে। সজল ঘোষ নিজে আমাদের ক্যামেরার সামনে বলেছেন, আমি যে কথাটা বলছি বিজেপি এখানে বিপুল ভোটে জয়লাভ করে যদি না করে তাহলে আমার বক্তব্যটা রেকর্ড করে আপনি আমাকে পাল্টা শোনাবেন। কিভাবে বলছেন? 2021-এ কারা কারা বলেছিল আব কি বার 200 পার, তো 2024-এ আবার অনেকে এরকম বলছেন। তো আমার মনে হয় সেই আব কি বার 200 পার তো আমরা দেখেই ছিলাম যে কিভাবে পগার পার হয়ে গিয়েছিল। ঠিক আছে, আমি বলবো যে উনি এসছেন এখানে থাকছেন, এখানে গঙ্গার ঘাট আছে, অনেকগুলো ঘাট আছে সুন্দর সুন্দর, একটু গঙ্গার হাওয়া টাওয়া খাবেন, ভালো, এখানে মানুষগুলো খুব ভালো, সবার সাথে থাকবেন, ভালো লাগবেও না, তারপরে ভোট শেষ হবে আবার চলে যাবেন অন্য জায়গায়, কি আছে? থ্যাংক ইউ।